ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয় আমাদের কি করতে ইচ্ছা করে? আমাদের এটাই ইচ্ছা করে যে দেখি ওই স্কুলের নাম্বার ভালো হলো নাকি ওই স্কুলের নাম্বার ভালো হলো, মানে দুটো স্কুলের নাম্বারের মধ্যে আমাদের কি কম্পেয়ার করতে ইচ্ছা করে। তাহলে সেই কম্পেয়ারটা আমরা নর্মালি করে থাকি বিভিন্নভাবে, কিন্তু সেটাকে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি করতে যাই আমাদের কি করতে হবে? একটা হাইপোথিসিস ধরতে হবে, তারপরে সেই হাইপোথিসিসটাকে টেস্ট করতে হবে। সেই টেস্ট করার মাধ্যমে আমরা বলতে পারবো সেই দুটো স্কুলের নাম্বারের মধ্যে কোনো পার্থক্য আছে কি না। যেমন আজকে যে টপিকটা আমরা আলোচনা করব, ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্ট, সেটা আমরা আলোচনা করব। তার আগে আমি যেটা আপনাদের বললাম যে আমরা কি করি, সেখানে আমরা হাইপোথিসিস ধরে নিই। তাহলে সেই হাইপোথিসিসটা কীরকম হতে পারে? ধরুন দুটো স্কুল, একটা স্কুল এ আর একটা স্কুল বি। এ স্কুলে যে স্টুডেন্টরা আছে তাদের গড় মার্কস M1, আর বি যে স্কুলটা আছে তাদের গড় মার্কস হচ্ছে M2। আমি কি করতে যাচ্ছি? এ আর বি স্কুলের নাম্বারের যে গড় তাদের মধ্যে তুলনা করতে যাচ্ছি। তাই আমি হাইপোথিসিস কীরকম ধরতে পারি? আমি একটা নাল হাইপোথিসিস ধরতে পারি যে দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2, মানে এ আর বি যে স্কুল দুটো আছে তাদের গড় মার্কসের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। অথবা আমরা এরই একটা অল্টারনেটিভ হাইপোথিসিস, যেটা একটা নন ডাইরেকশনাল হাইপোথিসিসও, এরকমও ধরতে পারি যে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2, মানে এ আর বি স্কুল যে আছে তাদের যে গড় মার্কস M1 এর M2 তাদের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। অথবা আমরা এরকম কোনো ডাইরেকশনাল হাইপোথিসিসও ধরতে পারি যে মিন অফ স্কুল এ মানে হচ্ছে M1 ইজ গ্রেটার দ্যান মিন অফ স্কুল বি মানে M2। মানে আমরা কি ধরলাম যে M1 এর ভ্যালুটা M2 থেকে বড়, মানে এ যে স্কুল আছে তার যে গড় মার্কস সেটা কি বি যে স্কুল আছে তার গড় মার্কস M2 থেকে বেশি এসেছে। অথবা আমরা এটাও ধরতে পারি যে মিন অফ স্কুল এ ইট ইজ M1, মানে M1 এর যে ভ্যালুটা ইজ লেজার দ্যান মিন অফ স্কুল বি ইট ইজ M2, মানে M1 এর যে ভ্যালুটা সেটা M2 থেকে ছোট। তাহলে এই যে আমরা বিভিন্ন হাইপোথিসিস লিখলাম, এটা হচ্ছে একটা নাল হাইপোথিসিস, এটা হলো একটা নন ডাইরেকশনাল হাইপোথিসিস, আর এই দুটো হলো আমাদের ডাইরেকশনাল হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস কি, নন ডাইরেকশনাল হাইপোথিসিস কি, বা ডাইরেকশনাল হাইপোথিসিস কি, এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি আমাদের চ্যানেলে হাইপোথিসিস এবং স্ট্যান্ডার্ড এরর এই দুটো ভিডিও যদি না দেখে থাকেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব সেই ভিডিও দুটো দেখে আসতে। বিশেষ করে স্ট্যান্ডার্ড এররের ভিডিওতে আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টার্ম সম্বন্ধে বলেছি, সেই বিষয়গুলো আজকে এখানে কাজে লাগবে। যদি সেগুলো আপনাদের না জানা থাকে, আপনাদের এই ভিডিওটায় বিভিন্ন বিষয় বুঝতে আপনাদের অসুবিধা হবে। তাই এখান থেকেই আজকে আমরা ওয়ান টেল টেস্ট আর টু টেল টেস্টকে বোঝার চেষ্টা করব। যদি আমাদের কাছে এমন হাইপোথিসিস থাকে যে সেটা নাল হাইপোথিসিস অথবা নন ডাইরেকশনাল হাইপোথিসিস, তখন আমরা কি করব? টু টেল টেস্ট করব। ওকে, কি বললাম? যখন আমাদের কাছে হাইপোথিসিসটা এই ফর্মে আছে, যে নাল হাইপোথিসিসের ফর্মে আছে অথবা নন ডাইরেকশনাল হাইপোথিসিসের ফর্মে আছে, তখন আমরা কোন টেল টেস্ট করব? টু টেল টেস্ট করব। আর যদি আমাদের কাছে ডাইরেকশনাল হাইপোথিসিস থাকে, ডাইরেকশনাল হাইপোথিসিস যদি থাকে, তখন আমরা কি করব? ওয়ান টেল টেস্ট করব। ওকে, এটাও মনে রাখবেন, যদি অল্টারনেটিভ হাইপোথিসিস, যেমন এটা একটা হাইপোথিসিস ছিল দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2, এর অল্টারনেটিভ হাইপোথিসিস হিসাবে আমরা এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি, এটাও ধরতে পারি। তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস যদি নন ডাইরেকশনাল হয়, অল্টারনেটিভ হাইপোথিসিস যদি নন ডাইরেকশনাল হয়, তখন আমরা কি ধরবো? যদি নন ডাইরেকশনাল হয় তখন আমরা করব টু টেল টেস্ট, আর অল্টারনেটিভ হাইপোথিসিস যদি ডাইরেকশনাল হয়ে যায় তখন আমরা করব ওয়ান টেল টেস্ট। এই বিষয়গুলো সম্বন্ধে আমরা আরও জানবো, তার আগে বলছি যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটিতে এনটিনেট এডুকেশন এবং পেপার ওয়ানের বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটিনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে টেলিগ্রাম, ফেসবুক ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই যুক্ত হয়ে নেবেন। সেখানে আমরা আপডেট দিয়ে দিই আগামীতে আমাদের চ্যানেলে কী ভিডিও আসতে চলেছে, এবং প্রয়োজনীয় পিডিএফও আমরা দিয়ে থাকি। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং।
চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জানবো ওয়ান টেল এবং টু টেল টেস্ট সম্বন্ধে। তাহলে প্রথমে আপনাদের মনে হচ্ছে যে স্যার আমরা টি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট, চাই স্কোয়ার টেস্ট, এই যে নামগুলো শুনেছি এটা কি সেই রকমই কোনো টেস্ট? তাহলে আমি বলবো সেটা এরকম কোনো টেস্ট না। দেখুন, টেল মানে কি? টেল মানে হচ্ছে লেজ। দেখুন এই যে এই একটা কার্ভ, এটা একটা নর্মাল কার্ভ, এটাও একটা নর্মাল কার্ভ। এই নর্মাল কার্ভের টেইলটা কোন দিকে? দেখুন এই দিকেও আছে, এই দিকেও আছে। তাহলে এটা হচ্ছে একটা টু টেল টেস্ট। এর টেইলটা হচ্ছে দুই দিকেই এর টেইল মানে লেজটা আছে। দেখবো ওয়ান টেল টেস্টের ক্ষেত্রে একদিকে টেইল থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমরা যখন আমাদের কোনো একটা আমরা ক্যালকুলেশন করি, আমাদের যে এরর আসে, এররটা মিনের কোন দিকে আসতে পারে? দুদিকেই আসতে পারে নাকি একদিকে আসতে পারে, সেটার উপর ভিত্তি করে আমরা দু ধরনের টেস্ট করি। একটা হচ্ছে ওয়ান টেল টেস্ট, একটা হচ্ছে টু টেল টেস্ট। আমরা এখন পড়ব টু টেল টেস্ট। মানে আমরা দেখব আমাদের কাছে যে হাইপোথিসিসটা আছে, সেই হাইপোথিসিসের উপর ভিত্তি করে আমাদের যে এররটা মিনের দুই দিকেই আসতে পারে, তার মানে দুই টেলেই আসতে পারে। এর জন্য এই ধরনের টেস্টকে আমরা বলবো টু টেল টেস্ট। এরপরে আমরা দেখব আমাদের যে হাইপোথিসিসটা আছে সেটার উপর ভিত্তি করে আমাদের এররটা কেবল একদিকেই আসতে পারে, তখন সেই ধরনের টেস্টকে বলবো ওয়ান টেল টেস্ট। তাহলে এখন সবার আগে আমরা জানবো টু টেল টেস্ট সম্বন্ধে। যে স্যার আগে ওয়ান টেল টেস্ট বলেছেন, তাহলে প্রথমে টু টেল কেন পড়াচ্ছেন? দেখুন টু টেলটা আমরা অলরেডি এর আগেও এটা নিয়ে অনেক বিষয় জেনেছি, ওয়ান টেলটা করিনি, এর জন্য আমি এটা পরে দেখাচ্ছি। টু টেলটা আমরা অনেকটাই ফ্যামিলিয়ার। ওকে, দেখুন যখন আমরা কোনো একটা কিছু করতে যাই, যেমন আমি আপনাদের উদাহরণ দিয়েছিলাম যে এ স্কুলের নাম্বার বেশি এসেছে না বি স্কুলের নাম্বার বেশি এসেছে, তখন আমরা স্ট্যাটিস্টিক্যালি সেটাকে প্রমাণ কীভাবে করি? আমরা হাইপোথিসিস ধরে নিই। যেমন একটা নাল হাইপোথিসিস ধরেছি, দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2। তার মানে এ একটা স্কুল ছিল, বি একটা স্কুল ছিল। এ স্কুলের যে গড় মার্কস সেটাকে বলেছিলাম M1, আর বি যে স্কুল আছে তার যে গড় মার্কস সেটাকে ধরেছিলাম M2। তাহলে আমরা একটা হাইপোথিসিস, নাল হাইপোথিসিস কি ধরে নিলাম? যে এ স্কুলের গড় মার্কস মানে M1 আর বি স্কুলের গড় মার্কস মানে M2, এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে কি M1 মাইনাস M2 ইজ নট ইকুয়াল টু ইজ ইকুয়াল টু জিরো। ডিফারেন্স নেই বলেছে না, তার মানে কি দুটো সমান। তার মানে আমরা বলতে পারি যে M1 ইজ ইকুয়াল টু M2, অথবা আমরা বলতে পারি M1 মাইনাস M2 ইজ ইকুয়াল টু জিরো। ইন কেস যদি এই নাল হাইপোথিসিসটা ফেল হয়, ঠিক আছে, তার মানে তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের একটা অল্টারনেটিভ হাইপোথিসিস ধরতে হবে। যদি কোনো কারণে আমরা একটা টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে এই হাইপোথিসিসটা আমাদের ভুল এসেছে, তখন এই হাইপোথিসিসটাকে আমাকে পরিবর্তন করতে হবে। তখন আমরা একটা অল্টারনেটিভ হাইপোথিসিস ধরবো। সেটা কি? দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2। মানে M1 আর M2-র মধ্যে পার্থক্য রয়েছে। তার মানে M1 নট ইকুয়াল টু M2, মানে M1 মাইনাস M2 নট ইকুয়াল টু জিরো। সিগনিফিকেন্ট কথাটার অর্থ আমি এর আগেও আপনাদের বলেছি, তাও আমি এবার সংক্ষেপে বলে দেই। যে ধরুন কোনো একটা স্টুডেন্ট কি সিটেটের প্রিপারেশন নিচ্ছে, প্রতিবার দেখা যাচ্ছে ও 150 মার্কসের পরীক্ষার মধ্যে ও 60 মার্কস পাচ্ছে, ঠিক আছে। আপনি কি করলেন? এরপরে ওকে একটা টিউশন দিলেন, ওকে কোচিং দিলেন, কোচিংয়েও 6 মাস পড়লো, দেখা গেল ওর 60 মার্কসটা কোচিং নেওয়ার পর 61 মার্কস হলো। তাহলে দেখুন ওর নাম্বার তো বাড়লো, 60 মার্কসটা 61 মার্কস হয়ে গেল। তাহলে এই যে পার্থক্য, এটাকে কি আপনি সিগনিফিকেন্ট বলবেন না। কিন্তু সিগনিফিকেন্ট বাংলায় আমরা বলি উল্লেখযোগ্য, মানে এই পার্থক্যটা কি উল্লেখযোগ্য? আমরা কিন্তু বলবো না। তাহলে স্ট্যাটিস্টিক্সের ভাষায় সেটাকে কি বলা হয়? সিগনিফিকেন্ট। ওকে, তাহলে যেটা বলছিলাম যে নাল হাইপোথিসিস ধরেছিলাম যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2, মানে M1 আর M2 দুজনেই সমান, এদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। যদি কোনো কারণে এই নাল হাইপোথিসিসটা আমাদের ফলস হয়, যদি আমাদের রিজেক্টেড হয়ে যায়, তখন আমাদের একটা অল্টারনেটিভ হাইপোথিসিস ধরতে হবে। যেমন একটা নন ডাইরেকশনাল হাইপোথিসিস আমরা ধরলাম, তখন দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2। যদি M1 আর M2-র মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা যদি ফেল হয়, তার মানে কি এটা রিজেক্টেড হবে। তার মানে অবশ্যই আমাদের বলতে হবে এদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, তাই না? যদি প্রমাণিত হয় যে এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আমাকে কি ধরতে হবে? এদের মধ্যে ডিফারেন্স আছে,
তাই তখন আমাকে কি একটা অল্টারনেটিভ হাইপোথিসিস ধরতে হবে, সেটা কি দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2। ওকে, তাহলে দেখুন এই যে হাইপোথিসিসটা আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসটা ধরলাম যে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন M1 অ্যান্ড M2, তাহলে M1 আর M2-র মধ্যে যে পার্থক্যটা আসবে, M1 আর M2-র মধ্যে যে পার্থক্যটা আসবে সেটা এটা হচ্ছে মিন। এটা থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তাহলে যদি আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা ধরি যে M1 মাইনাস M2 নট ইকুয়াল টু জিরো, যে এদের মধ্যে পার্থক্য আছে এটা যদি আমি ধরি, তাহলে M1 মাইনাস M2 নট ইকুয়াল টু জিরো হবে। যেহেতু এদের মধ্যে পার্থক্য আছে তার মানে কি হয় M1 বড় হবে অথবা M2 বড় হবে, তার মানে কি M1 মাইনাস M2 জিরোর থেকে বড় আসবে। তাহলে লক্ষ্য করুন এই যে পার্থক্যটা আসবে, তাহলে এই পার্থক্যটা পজিটিভ দিকেও আসতে পারে আবার নেগেটিভ দিকেও আসতে পারে। যেমন আমি ধরলাম কি যে প্রথমে ধরেছিলাম নাল হাইপোথিসিস ধরেছিলাম M1 ইজিক্যাল টু M2। ইনকেস যদি এটা রিজেক্টেড হয়ে যায় তখন আমাকে এর অল্টারনেটিভ হাইপোথিসিস হিসাবে কী ধরতে হবে, যে এদের মধ্যে একটা পার্থক্য আছে। তখন আমি ধরছি M1 মাইনাস M2 নট ইকুয়াল টু জিরো, ওদের মধ্যে পার্থক্য আছে। তাহলে কোনো কারণে যদি M1টা বড় আসে, যে এ স্কুলের যে গড় সেটা যদি বেশি আসে, তাহলে M1টা বড় হবে M2টা ছোট হবে, তাহলে M1 মাইনাস M2টা কি গ্রেটার দেন জিরো আসবে। যদি M1টা বড় হয় M2টা যদি ছোট হয় তাহলে এদের বিয়োগফল কি গ্রেটার দেন জিরো আসবে, তার মানে পজিটিভ দিকে আসবে এদের ডিফারেন্সটা। কিন্তু যদি M1টা যদি ছোট হয়, M1টা যদি ছোট হয় আর M2টা যদি বড় হয়, তাহলে এদের যে ডিফারেন্স M1 মাইনাস M2 কী আসবে, লেস দেন জিরো আসবে, তাই না? যদি M1টা যদি ছোট হয়, ধরুন M1 গড় মার্কস আসলো কত, ধরুন হচ্ছে 600, আর M2টা হচ্ছে বড় আসলো, M1টা ছোট M2টা বড়, M2টা আসলো 650, তাহলে এদের যখন আমরা ডিফারেন্স করবো সেটা কি নেগেটিভ দিকে আসবে। তাহলে দেখুন যখন আমাদের কাছে নাল হাইপোথিসিস থাকছে তখন এর অল্টারনেটিভ হাইপোথিসিস হিসাবে আমরা একটা নন ডাইরেকশনাল হাইপোথিসিস ধরলাম। এই ক্ষেত্রে আমাদের যে মিনের যে ডিফারেন্সটা আসবে সেটা কি পজিটিভ দিকেও আসতে পারে আবার নেগেটিভ দিকেও আসতে পারে। তার মানে আমাদের কনসার্ন থাকবে দুই দিকেই, এই দিকেও এই দিকেও, মানে আমাদের যে মিনের যে ডিফারেন্স সেটা পজিটিভ দিকেও আসতে পারে আবার নেগেটিভ দিকেও আসতে পারে। এর জন্য এই টেস্টটাকে তখন আমরা কিসের মাধ্যমে করব, টু টেল টেস্ট করব। তখন আমাদের একদিকে টেল নিলে হবে না, তার কারণ কি পার্থক্যটা আমাদের দুই দিকেই আসতে পারে। এর জন্য আমরা এটাকে কি করব, টু টেল টেস্টের মাধ্যমে টেস্ট করব। তাহলে যখন আমাদের কাছে নাল হাইপোথিসিস থাকবে বা অল্টারনেটিভ হাইপোথিসিস থাকবে যেটা নন ডাইরেকশনাল, কোনো ডাইরেকশন থাকবে না, তখন আমরা কি করব, টু টেল টেস্টের মাধ্যমে আমরা হাইপোথিসিস টেস্ট করব। ওকে, তাহলে অলরেডি আমরা জেনেছিলাম যে আমরা সাধারণত কি 5% লেভেলে নেই অথবা 1% লেভেলে নেই। কনফিডেন্স লেভেল আমরা বলেছিলাম এর আগের দিন, বা লেভেল অফ সিগনিফিকেন্স এটাও আমরা বলেছিলাম, শিখেছিলাম এর আগের দিন। তাহলে 5%-এ সিগমার ভ্যালু কত হয়, সিগমার ভ্যালু কত হয় 1.96। 5% মানে কি, যে 100 বারের মধ্যে 5 বার হতে পারে আমি যে ক্যালকুলেশনটা করছি সেটা ভুল হতে পারে, 100 বারের মধ্যে 5 বার। তাহলে দেখুন আমরা কি 100 বারের মধ্যে 5 বার ভুল হতে পারে, মানে 100 বারের মধ্যে 5%, 5 বার মানে কি 5%। এরকম হতে পারে যে আমাদের এরর আসতে পারে। তাহলে যেই যেটা টু টেল টেস্ট, তার মানে কি দুদিকেই এরর আসতে পারে, তাহলে 5% আমার এরর আসতে পারে, তাহলে দুদিকেই এরর আসতে পারে, তাহলে 5-এর অর্ধেক আড়াই, তাহলে আড়াই এরর এদিকেও আসতে পারে আবার আড়াই এরর এদিকেও আসতে পারে। এর জন্য আমরা 5-এর অর্ধেক কত 2.5, এত পার্সেন্ট এরর ডান দিকে নিলাম আর বাকি 2.5% এরর বাঁ দিকে নিলাম, যেহেতু এররটা দুদিকেই আসতে পারে। তাহলে 100%-এর মধ্যে এইদিকে 2.5% এইদিকে 2.5%, তাহলে বাকি কত থাকে, বাকি থাকে 95%। তাহলে 95% কি, 95% কোন জায়গাটা আমাদের হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের 95%। তাহলে আমাদের যে ডিফারেন্সটা আসতে পারে, ডিফারেন্সটা কোথায় আসবে, এই জায়গার মধ্যেই আসবে। যদি আসে তখন সেটাকে তখন হ্যাঁ 95% আসতে পারে। আদারওয়াইজ যদি এরর চলে আসে, যে সিগনিফিকেন্ট ডিফারেন্স চলে আসে, এররে যদি চলে আসে তখন কোথায় আসবে, আমাদের এই 95%-এর বাইরে আসবে। মানে এই দিকে আসতে পারে 2.5%, এদিকে আসতে পারে 2.5%। মানে যদি কখনো আমাদের সিগনিফিকেন্ট ডিফারেন্স, আমরা যে ডিফারেন্সের ভ্যালুটা সেটা যদি +1.96-এর বেশি চলে আসে তাহলে এদিকে আসবে, আর -1.96-এর যদি
কম আসে তাহলে এইদিকে আসবে। তার মানে আমাদের ডিফারেন্সটা কার মধ্যে আসতে হবে, -1.96 থেকে +1.96 সিগমা, এই দুটোর মধ্যে কি আমাদের ডিফারেন্সটা আসতে হবে। ওকে, তাহলে আপনারা ছবিতে একটু লক্ষ্য করুন। ছবিতে দেখুন একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ, এই কার্ভের দেখুন দুদিকেই নীল নীল ছবি দেখতে পাচ্ছেন, আর মাঝখানেটা কি আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটামুটি স্টিল কালার বা ছাই কালার যেটাই বলছেন সেটা হচ্ছে মাঝখানে। তাহলে এই যে আপনারা নীল কালার দুটো দেখতে পাচ্ছেন, এটা কি হবে আমাদের, এটা হবে আমাদের হচ্ছে এরর যে জায়গাটা আছে, যে 2.5%, আর এই যে স্টিল কালারের জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের 95% যে জায়গাটা, যেখানে আমাদের ডিফারেন্সটা আসতে পারে সেই জায়গাটা। এখন ধরুন কথার কথা আমরা 5% লেভেলে না নিয়ে যদি আমরা 1% সিগনিফিকেন্ট লেভেলে নেই বা লেভেল অফ কনফিডেন্স লেভেলে নেই, তাহলে আমরা দেখেছিলাম যেহেতু 1% কি এরর আসতে পারে, তাহলে 1% যদি এরর আসে, একের অর্ধেক কি 0.5, তাহলে 0.5% এরর ডান দিকে আসতে পারে অথবা 0.5% এরর বাঁ দিকে আসতে পারে। ওকে, তাহলে এই জায়গায় 0.5 ভ্যালুটা কত ছিল আমাদের ভ্যালু ছিল 2.58 সিগমা, আর এইদিকে কত থাকবে তাহলে -2.58 সিগমা। তাহলে এই দিকে আসলে এরর 2.58, আমাদের ডিফারেন্স ভ্যালুটা যদি 2.58 এর বেশি আসে তাহলেও এরর বলবো, বা আমাদের ডিফারেন্সটা যদি -2.58 এর কম আসে তখনও এরর বলবো। তাহলে আমাদের ডিফারেন্সটা কতর মধ্যে আসতে হবে, -2.58 আর +2.58 সিগমার মধ্যে আসতে হবে। কখন, যখন আমরা 1% লেভেলে চেক করছি। যদি 5% লেভেলে চেক করি তখন বলবো ±1.96 সিগমার মধ্যে আসবে, আর যদি 1% লেভেলে চেক করি তাহলে ±2.58 সিগমার মধ্যে আসবে। তাহলে এটা গেল আমাদের 2 টেইল টেস্ট। তাহলে এখন আমরা 1 টেইল টেস্ট সম্বন্ধে একটু জেনে নেব। চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা জানবো 1 টেইল টেস্ট সম্বন্ধে। 1 টেইল মানে টেইলটা কি একদিকে, যে স্যার আপনি বললেন টেইলটা একদিকে, তাহলে আমরা তো দেখছি স্যার দুটো দিকেই টেইল। তাহলে বোঝার চেষ্টা করবেন কেন এটাকে 1 টেইল বলছে। দেখুন আমরা 1 টেইল টেস্টে কী করবো, ডাইরেকশনাল হাইপোথিসিস নেব। 2 টেইল টেস্টে কী ছিল, হয় নাল হাইপোথিসিস অথবা নন ডাইরেকশনাল হাইপোথিসিস ছিল। 1 টেইল টেস্টে কী হবে, আমাদের ডাইরেকশন থাকবে হাইপোথিসিসের। যেমন মিন অফ স্কুল এ ইট ইজ M1, স্কুল এ এর যে মিন সেটা আমরা M1 ধরেছিলাম, ইজ গ্রেটার দ্যান মিন অফ স্কুল বি ইট ইজ M2। তার মানে M1 গ্রেটার দ্যান M2, তাহলে আমি কি ধরলাম যে এ যে স্কুলের মিন আছে সেটা কি বি স্কুলের যে মিন মানে M2 সেটার থেকে বড়, মানে M1 গ্রেটার দ্যান M2। মানে ধরুন কখনো আমাদের কাছে এরকম থাকে যে দুটো স্কুল, আমরা জানি যে কোন স্কুলে গড় নাম্বার ভালো আসবে, আমরা জানি যে এ স্কুলের গড় নাম্বার ভালো আসে, প্রতিবার এটাতেই আসবে। তাই আমরা কি ধরলাম যে এ স্কুলের গড় নাম্বার বি স্কুলের থেকে বেশি, তাহলে বেশি তো ধরলাম, কিন্তু বেশিটা কি সিগনিফিকেন্ট? এখন দেখা গেল সেই যে আমি উদাহরণ দিলাম যে একজন 60 পেয়েছে একজন 61 পেয়েছে, তাহলে এক বেশি পেলো, সেই একটাকে কি আমি সিগনিফিকেন্ট বলবো? তাহলে এ স্কুলের যে গড় মার্কস সেটা আমি ধরে নিলাম বেশি, কিন্তু সেটা কি আদৌ সিগনিফিকেন্ট? সেটার জন্য আমি এই হাইপোথিসিসটা ধরলাম মিন অফ স্কুল এ ইজ গ্রেটার দ্যান মিন অফ স্কুল বি। তাহলে এখন আমরা চেক করবো কি এটা কি মানে ডিফারেন্সটা কি সিগনিফিকেন্ট কিনা, মানে M1 যে ডিফারেন্সটা আসবে M1 - M2, তার মানে কি আসবে M1 - M2 কি আসবে, গ্রেটার দ্যান 0 আসবে, তাই না? যেহেতু M1টা বড় তাহলে M1 - M2 কি আসবে, গ্রেটার দ্যান 0 আসবে। তাহলে এই যে 0টা আসবে, কিছু একটা ভ্যালু আসবে, সেটা কি সিগনিফিকেন্ট না সিগনিফিকেন্ট না সেটা আমরা দেখব। তাহলে দেখুন আমরা কি দেখলাম, এই কেসের ক্ষেত্রে M1 - M2 আমরা ধরেছি কি M1টা বড়, তাহলে M1 যদি বড় হয় M1 - M2 কি 0 থেকে বড় হবে, 0 থেকে কি বেশি আসবে, গ্রেটার দেন আসবে, পজিটিভ আসছে। তাহলে আমরা মিন থাকে আমাদের এখানে, তাহলে মিনের থেকে পজিটিভ আসবে, তার মানে কি এই দিকে আসবে, ডিফারেন্সটা কি 0 থেকে বড়। আর আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভে কোথা থেকে মেজার করা শুরু করি, মিন থেকে মেজার করা শুরু করি। মিন কোথা থেকে, একদম মাঝখানে থাকে, তাহলে মিনের কোন দিকে আসবে, এই দিকে আসবে। তাহলে এখন আপনারা একটু বুঝুন, তাহলে এখন আমাদের যে কনসার্ন সেটা কোন দিকে, পার্টিকুলার একদিকে না, যে এই যে ডিফারেন্সটা আসবে ডিফারেন্সটা কত বেশি আসছে, পজিটিভ দিকে কতটা বেশি আসছে, এরকম তো নয় যে এই দিকে আসবে। তখন আমি জানি যে হ্যাঁ M1টাই বেশি আসবে,
আমরা জানি M1টা বেশি আসবে, M1 স্কুলের ছাত্ররা ভালো, প্রত্যেকবার বেশি আসে, আমি জানি এবারও বেশি আসবে। তাই আমি করলাম M1 মাইনাস M2, আমি ধরলাম M1 গ্রেটার দেন M2। তাহলে M1 মাইনাস M2 কি 0 থেকে বড় আসবে। তাহলে আমাদের কনসার্নটা শুধু এই দিকে যে কতটা বেশি আসবে। তাহলে এররটা কেবলমাত্র একদিকেই আসবে। তাহলে এই দেখুন, এর জন্য বলা হয়েছে কি এটাকে ওয়ান টেইল টেস্ট, মানে এর টেইলে মাত্র কি একদিকেই এরর আসবে, এর জন্য এটাকে কি বলা হচ্ছে ওয়ান টেইল টেস্ট। তাহলে এটা পজিটিভ দিকেও আসতে পারে, নেগেটিভ দিকেও আসতে পারে। নেগেটিভ দিকে দুটোই আমি পজিটিভ দিকে বলেছি, নেগেটিভ দিকটা আমি বোঝাচ্ছি আপনাদের একটু পরে। তাহলে আপনাদের এখন মনে হতে পারে যে স্যার তাহলে পজিটিভ দিকটা নিয়ে কাজ করলেই তো হতো, যেহেতু M1 মাইনাস M2 গ্রেটার দেন 0, আপনি এই দিকটা আবার কেন করেছেন? মনে করুন আমি বলেছিলাম যে পার্থক্যটা কি, পার্থক্য আসতেই পারে, M1 মাইনাস M2 0-র কমও আসতে পারে, এইদিকেও আসতে পারে, কিন্তু সেটা সিগনিফিকেন্ট হবে না। তখন আমরা কি করছি, সিগনিফিকেন্ট নিয়ে কাজ করছি। সিগনিফিকেন্ট মানে কি, সেই পার্থক্যটা যখন হিউজ হবে তখন সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল ভাষায় বলছি সিগনিফিকেন্ট। তাই আমরা যেটা ধরেছি সিগনিফিকেন্ট যদি হয়ই, যেহেতু M1 স্কুলের রেজাল্টই প্রত্যেকবার ভালো হয়, তাহলে সিগনিফিকেন্ট যদি হয়ই তাহলে M1 স্কুলের দিকেই সিগনিফিকেন্ট হবে, মানে M1 স্কুলের রেজাল্টই খুব ভালো হবে। তার মানে সেটা পজিটিভ দিকেই আসতে পারে সিগনিফিকেন্ট। আমাদের কনসার্ন নেই যে M2 স্কুলে খুব হিউজ পরিমাণ চেঞ্জেস এসে খুব বেশি পেয়ে যাবে। তাই আমাদের চেঞ্জেসটা হিউজ এই দিকেই আসতে পারে। তাই আমরা ধরেছি এইভাবে যে আমাদের যে ডাইরেকশনটাকে একদিকে আসতে পারে, যে মিন অফ স্কুল এ ইজ গ্রেটার দ্যান মিন অফ স্কুল বি, মানে মিন স্কুল এর যে মিন সেটা স্কুল বি এর থেকে বেশি। তার মানে ডাইরেকশনটা আমার এই দিকেও আসতে পারে, কিন্তু সেটা হিউজ আসবে না, তাই সেটা সিগনিফিকেন্ট হবে না। যেহেতু সিগনিফিকেন্ট হবে না, এর জন্য আমি এরর দিব না। ওকে, তাহলে এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে 5%, তার মানে এই দিকে হচ্ছে পুরো 5% আছে, এরর আসলে এই দিকে 5% আসতে পারে। তার মানে পুরোটা এই দিকটা হচ্ছে, পুরো এই দিকটা হচ্ছে 95%, মানে এই দিকের এই যে দাগটা দেখছেন, এই দাগের এই দিকটা হচ্ছে 5%, আর পুরো এই দিকটা হচ্ছে, বা দিকটা হচ্ছে পুরো 95%। একই রকমভাবে আমরা যদি 1% চেক করি, তার মানে কি আমাদের 100 বারের মধ্যে একবার এরকম কেস আসতে পারে যে আমরা যে ক্যালকুলেশনটা করেছি সেটা ভুল প্রমাণিত হতে পারে। তাহলে এই দিকে 90% কেস, 99% কেস বিলং করবে। যেহেতু 1% আছে, তাহলে এই দিকে 1%, মানে ডান দিকে এরর আসতে পারে 1%, তাহলে বাকি 99% কেস সব কি বাঁ দিকে থাকবে। 1%-এ ভ্যালুটা মনে রাখবেন 2.33 সিগমা, ঠিক আছে? এই ভ্যালুটা মনে রাখবেন 2.33 সিগমা। তার মানে আমাদের যে ডিফারেন্সটা আছে সেটা যদি এর কম আসে, 2.33 কম আসে, তার মানে কি এই দিকে আসছে। তার মানে আমাদের যে এসেছে M1 মাইনাস M2 গ্রেটার দেন 0, মানে M1 এর ভ্যালুটা যে বেশি এসেছে সেই ভ্যালুটা খুব সিগনিফিকেন্ট আমরা বলবো না। ওকে, আপনারা যদি ছবির দিকে লক্ষ্য করেন, দেখুন এটা একটা নর্মাল প্রবাবিলিটি কার্ভ। আপনারা যে এই যে নীল অংশটা দেখতে পাচ্ছেন এটা কি ডান দিকে আছে, তার মানে আমরা একটু আগে যে করলাম M1 মাইনাস M2 গ্রেটার দেন 0, সেই কাজটা আমরা মাত্র যে করলাম যে M1 মাইনাস M2 গ্রেটার দেন 0, তাহলে সেটা কোন দিকে আসছে, 0-র দিকে আসছে। তাহলে এটা হচ্ছে 5% সিগনিফিকেন্ট লেভেলে। তার মানে এই যে নীল জায়গাটার এই দিকটা এতটুকু হচ্ছে 5%, আর নীলের যে বাদিকে জায়গাটা আছে, পুরো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন স্টিল কালারের জায়গাটা, সেটা হচ্ছে 95%। ওকে, তাহলে একই রকমভাবে যদি আমাদের কেসটা যদি এরকম হয় যে মিন অফ স্কুল এ ইজ লেজার দ্যান মিন অফ স্কুল বি, মানে M1 মাইনাস M2 লেস দ্যান 0, M1 মাইনাস M2 লেস দ্যান 0, আমি কি ধরলাম যে এ স্কুলের যে মিন সেটা কি বি স্কুলের যে মিন তার থেকে কম। তার মানে M1 মাইনাস M2 কি আসবে, 0-র থেকে কম আসবে, তাই না? নেগেটিভ আসবে, যে M1টা আমি ধরলাম ছোট, M1টা ধরলাম 600, M2টা ধরলাম 650, তাহলে কি এদের যে ডিফারেন্স সেটা কি 0-র থেকে কম আসবে। তাহলে এখানে লক্ষ্য করুন, তখন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা তখন কীরকম হয়ে যাবে, ছবিটা তখন কার্ভটা এরকমই থাকবে। যেহেতু ডিফারেন্সটা কোন দিকে, নেগেটিভ দিকে, তাই আমাদের কনসার্ন থাকবে নেগেটিভ দিকে, তাই এররটা আসতে পারে আমাদের নেগেটিভ দিকে। তাহলে 5%-এ তখন আমরা বলবো এই দিকটা হচ্ছে 5%, তাহলে এই পুরোটা হচ্ছে 95%। আর 5% আমাদের ভ্যালু কত ছিল, যদি পজিটিভ দিকে আসে আমাদের ভ্যালু ছিল +1.64 বা কোথাও 645 থাকবে এত সিগমা। আর এটাই যদি নেগেটিভ দিকে করি আমরা কি করব, -1.64
সিগমা। তাহলে আমাদের দেখবো আমাদের ডিফারেন্সটা -1.64 সিগমা থেকে কম আসে কিনা। যদি কম আসে তাহলে ভ্যালুটা এদিকে চলে আসবে, তাহলে কি তখন আমরা বলবো যে এরর এসেছে, যে আমাদের এই হাইপোথিসিসটা ফেল হয়েছে। আদারওয়াইজ যদি এটার থেকে বড় হয় তার মানে কি এই দিকে আসবে, সেটা 95% কেসে এই দিকে আসবে, তখন আমরা হাইপোথিসিসটাকে একসেপ্ট করব। ওকে, আদারওয়াইজ দেখুন, বা যদি 1% হয়, যদি 1% হয় তখন কি হবে, যদি 1% হয় এইটাই যদি আমরা এই কেসটাকে যদি 1% চেক করি তখন সেটা বাদিকে আসবে, তাহলে বাদিকের এটাকে বলবো 1%, তাহলে এইদিকে কত থাকবে, পুরো 99%। 1%-এর ভ্যালু ছিল 2.33 সিগমা পজিটিভ দিকে, তাহলে নেগেটিভ দিকে কি বলবো, -2.33 সিগমা। ওকে, এটা নেগেটিভ দিকে বলবো। তাহলে যদি আমাদের ডিফারেন্সটা যদি এর থেকে কম আসে, এর থেকে যদি কম আসে তার মানে কি ভ্যালুটা এদিকে আসছে, তখন আমরা এই হাইপোথিসিসটাকে ফেল বলবো, যে হাইপোথিসিসটা ঠিক নেই। আর যদি এর থেকে বেশি আসে, এর থেকে বেশি আসছে মানে কি এইদিকে আসছে, তখন আমাদের কি হবে, হাইপোথিসিসটাকে আমরা একসেপ্ট করবো যে হ্যাঁ m1 -2 <0, মানে m1 ইজ লেসার দ্যান মিন অফ স্কুল বি, মানে m1 লেস দ্যান m2, এটা আমরা বলবো। মানে যদি আমরা দেখছি এই কেসের ক্ষেত্রে হাইপোথিসিস টেস্ট করে যে মানটা আসছে আমাদের সেটা যদি এই দিকে আসে তখন আমরা হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করব। আর যদি এই দিকে আসে, এটা -1.64 এই দিকে আসলো আরও, মানে আরও মাইনাস আসলো, মানে আরও ছোটো আসলো, বা 1%-এ চেক করলে -2.33 এর দিকে আসলো, মানে -2.33 থেকে আরও ছোটো আসলো, তখন আমরা হাইপোথিসিসটাকে কী করব, রিজেক্ট করব। যেমন আপনার ছবিতে দেখতে পাচ্ছেন, দেখুন বাদিকে এটা 5% সিগনিফিকেন্ট লেভেলে নিয়েছি। দেখুন নীল যে জায়গাটা আছে, এই যে নীল জায়গাটা, এটা কি 5%, আর এর ডান দিকে থাকবে কত, 95%। তাহলে যদি আমাদের টেস্ট করে, আমরা টেস্ট করতে পারি, জেড টেস্ট করতে, কোনো একটা টেস্ট করে দেখা গেল ভ্যালুটা আমার কি আসলো, এই যে 5% সিগনিফিকেন্ট লেভেলে -1.64 থেকে কম আসলো, তাহলে কম আসা মানে কি এই দিকে আসবে, তখন আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করব, যে হাইপোথিসিসটা ধরেছিলাম সেটাকে রিজেক্ট করব। আর যদি এর থেকে যদি বেশি আসে তার মানে কি ডান দিকে আসবে আমাদের ভ্যালুটা, তখন আমরা হাইপোথিসিসটাকে একসেপ্ট করব। তাহলে এটাই ছিল আমাদের 1 টেল এবং 2 টেল টেস্ট। ডিয়ার ফ্রেন্ডস, স্ট্যাটিস্টিক্সের উপর অলরেডি কিন্তু অনেক ভিডিও আমাদের চ্যানেলে করা আছে, আপনারা যদি সেগুলো দেখেন অবশ্যই আপনারা সেখান থেকে উপকৃত হবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।